প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে তোমাদের সুস্বাগত। তো আমরা আজকে পদার্থবিজ্ঞানের একাদশ অধ্যায় চলতরিতের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা নিশ্চয়ই যদি আগে 3টে ক্লাস দেখে থাকো তাহলে আজকে আমরা ওর ধারাবাহিকতায় পরবর্তী ক্লাসটা আজকে পরিচালনা করব। আমরা গতদিন শেষ করেছিলাম তোমার বর্তনী নিয়ে, বর্তনীর শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর আমরা কৌশল দেখিয়েছিলাম এবং ওখানে সুবিধা অসুবিধা দেখিয়েছিলাম। আজকে আমরা আমাদের যে গৃহ বর্তনীতে ব্যবহার করা বা আমাদের যে দৈনন্দিন যে মানে আমাদের যে ব্যবহার্য যে বর্তনী, সেখানে শুধু শ্রেণী বর্তনী বা শুধু সমান্তরাল বর্তনী এরকম আসলে হয় না, সমান্তরাল এবং শ্রেণী উভয় মিশ্র অবস্থায় থাকে। আমরা আজকে সেখান থেকে আমাদের বিভিন্ন বর্তনীর বিভিন্ন রোধ কীভাবে আমরা একটা রোধে রূপান্তর করতে পারি, যেটাকে আমরা বলি তুল্য রোধ, সেটা নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের বিষয় হলো তুল্য রোধ। তুল্য রোধ। তো এখন দেখো তোমার যেটা হয় যে আমরা যদি একটু খেয়াল করে দেখো, আমাদের দেখো এখানে যদি আমরা পজিটিভ এবং একটি নেগেটিভ রাখি তাহলে দুটো রোধ আছে, একটার পর একটা না সংযোগ। এটা আমরা আগের দিনেই শিখেছি, যেটা শ্রেণী বর্তনী। কিন্তু দেখো যদি এমন হয় এবার, তাহলে দেখো এবার কিন্তু আর শুধু শ্রেণী থাকলো না। দেখো এই রোধের সাথে এই রোধের আমরা এটা জানি, যদি আমি এটা বাদ দিই তোমরা জানো এটা কি সমান্তরাল। তার মানে এখানে সমান্তরাল এই আছে, আবার তার সাথে আবার শ্রেণী সংযোগ আছে। এই ধরনের বর্তনীকে মিশ্র বর্তনী বলে। আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। তো দেখো এই মিশ্র বর্তনী নিয়ে কথা বলার আগে আমাদের শ্রেণী বর্তনীর তুল্যরোধ কীভাবে নির্ণয় করতে হয়, তুল্যরোধ কি সেটা নিয়ে আলোচনা করবো। শ্রেণী বর্তনী কীভাবে তুল্যরোধ নির্ণয় করতে হয়, সমান্তরাল বর্তনীর তুল্যরোধ কীভাবে নির্ণয় করতে হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তুল্যরোধটা কি? তুল্যরোধ হলে তোমার কতগুলো রোধ, আমরা যদি কতগুলো রোধ নেই, আচ্ছা বা এই আমার এই বর্তনীর সমস্যা ছিল না, কতগুলো রোধ নিলাম, আমরা শ্রেণীটাই দেখাচ্ছি। হ্যাঁ, শ্রেণী বর্তনী, এটা রোধ R1, R2 এবং R3। এই 3টে রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ নেই, সেক্ষেত্রে আমার শর্ত দুটো হলো, এই 3টে রোধের যে সম্মিলিত বিভব পার্থক্য, সেটার যে বিভব হতে থাকবে। আমরা যে নতুন রোধটা নেব, আমরা মনে করি 3টে রোধের পরিবর্তে আমরা একটা রোধ নিলাম, একটা রোধ। তাহলে এইটাকে আমরা তুল্যরোধ তখনই বলবো যদি এইটা যদি বিভব পার্থক্য আমি বলি যে A B C D, এখানে V of A, এখানে V of B, V of D। হ্যাঁ, তাহলে এখানে সম্মিলিত বিভব পার্থক্য কত? VA মাইনাস VD। তো আমার এই 3টার যে সম্মিলিত বিভব পার্থক্য, এটা বিভব পার্থক্য তাই থাকতে হবে। সেটা কি? এখানে থাকতে হবে V of A, এটা V of D। এবং এইখানে যদি তড়িৎ প্রবাহ I হয়, তাহলে এখানেও তড়িৎ প্রবাহ কি হতে হবে? I। তাহলে আমি এই রোধটাকে বলবো এই 3টে রোধের তুল্য রোধ। এখানে মোটামুটি খেয়াল করলে বোঝা যাবে। মানে প্রথম কথা হলো তুল্য রোধ মানে আমরা একটা রোধ নেব, কতগুলো রোধের পরিবর্তে কয়টা রোধ নেব? একটা রোধ। এখানে শর্ত মাথা থাকে দুইটা। এক হলো এই 3টে রোধের যে সম্মিলিত বিভব পার্থক্য, এখানে যদি আমি চিত্র অনুসারে বলি VA মাইনাস VD, তাই না? আর এটারও বিভব পার্থক্য তাই থাকতে হবে VA মাইনাস VD। এখানে তড়িৎ প্রবাহ কত? I, এখানে তড়িৎ প্রবাহ থাকতে হবে I। তাহলে আমি এই রোধটাকে বলবো এই কতগুলো রোধের তুল্য রোধ। এটা শ্রেণী বর্তনীর ক্ষেত্রে, সমান্তরাল বর্তনী আমি দেখাবো। আচ্ছা, যেহেতু এই 3টে রোধ তো আমরা আদার প্রকাশ করি, যেহেতু এটা সিরিজ বর্তনী, সেদিন আমরা R সাব S দ্বারা প্রকাশ করি। আচ্ছা, অনুরূপভাবে দেখো যদি আমরা সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে বলি,
হ্যাঁ, কতগুলো রোধের প্রান্ত, এক প্রান্ত একসাথে যুক্ত, আর এক প্রান্ত আর অন্য যুক্ত। এবার যদি আমরা R1 R2 এবং R3, তো দেখো আমরা যদি গত ক্লাসটা দেখে থাকো তাহলে আমরা এখানে আর অত কথা বলবো না। এখানে ভি অফ এ, এর ভি অফ বি, এখানে প্রত্যেকটা রোধেরই বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, এটা তিনটারই। তড়িৎ প্রবাহ যদি আমি সম্মিলিত তড়িৎ প্রবাহ বলি আই, এখানে তিনটে ভাগ হওয়ার পরেও আবার এখানে আই চলে আসবে না। তো দেখো তাহলে আমাদের এই বর্তনীর বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি আর তড়িৎ প্রবাহ আই। তাহলে এইটার জন্য যেটা হবে, আমরা যদি রোধটা নেই, হ্যাঁ, যদি এখানে ভি এ এখানে ভিবি হয়, এই তড়িৎ প্রবাহ যদি আই হয়, তাহলে আমরা এই রোধটাকে বলবো এই তিনটে রোধের তুল্য রোধ। আচ্ছা, তো এটাকে আমরা আর, যেহেতু প্যারালাল, আর সাব পি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো এই গেল তোমার হলো সমান্তরাল এবং সিরিজের তুল্য রোধের ব্যাপারটা। এখন আমরা এটা কীভাবে হিসাব করবো, মানটা কীভাবে হিসাব করবো আমি এক এক করে তোমার দেখাচ্ছি। আমরা প্রথমেই শ্রেণী বর্তনীটা দেখি। আচ্ছা, শ্রেণী বর্তনীর ক্ষেত্রে দেখো আমরা তাহলে সমান্তরালটা মুছে দেই। হ্যাঁ, শ্রেণী বর্তনীর ক্ষেত্রে দেখো আমরা যদি একটু পার্ট বাই পার্ট এই প্রথমে এটা হিসাব করে দেখো, এখানে বিভব ছিল ভি অফ এ, এখানে ভি অফ বি, ভি অফ সি, ভি অফ টি। তো দেখো তাহলে আমরা হিসাব করি R1, R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য R1। দেখো R1 এর রোধ এই পাশে ভি এ, এই পাশে ভিবি, এবং এটা অবশ্যই উচ্চ বিভব, এটাই নিম্ন বিভব। তাহলে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি। হ্যাঁ, আই, যেহেতু বিদ্যুৎ প্রত্যেকের মধ্যে আই R1। অনুকে যদি আমরা লিখি R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিসি, আই R2। R3 দুই প্রান্তের বিভব পার্থক্য ভিসি মাইনাস ভিডি সমান আই R3। R1 এর ভি এ মাইনাস ভিবি, R2 ভিবি মাইনাস ভিসি, R3 ভিসি মাইনাস ভিডি। আচ্ছা, এবার দেখো যদি আমরা এটা যোগ করি, দেখো ভি এ ভিবি, এখানে মাইনাস, এখানে প্লাস কেটে যাবে, এটা কেটে যাবে, থাকবে ভি এ মাইনাস ভিডি। এপাশে যদি আমরা খেয়াল করি, দেখো প্রত্যেকটার সাথে আই আছে, আই কমন, R1 প্লাস R2 প্লাস R3। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের যেটা বলছিলাম যে দেখো আমাদের সম্মিলিত বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিডি। তাহলে আমরা এই তিনটে রোধের পরে কয়টা রোধ দেবো? একটা রোধ। এখন দেখো সেই রোধের এই প্রান্তে বিভব কত? ভি এ, এই প্রান্তে বিভব হলো ভিডি। যেহেতু আমাদের সংজ্ঞাতেই বলছে যে বিভব পার্থক্য এক থাকতে হবে আর তড়িৎ প্রবাহ এক থাকতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিডি, তাহলে এই রোধেরও বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিডি থাকতে হবে, আর তড়িৎ প্রবাহ এখানে আই, এখানেও আই। তাহলে আমরা এই রোধটাকে বলবো এই কতগুলো রোধের তুল্য রোধ। তাহলে এবার যদি আমি এবার হিসাব করে দেখো RS এ দুই প্রান্তে বিভব পার্থক্য, এটাও ভি এ মাইনাস ভিডি সহজত আই RS। আচ্ছা, তাহলে এবার যদি খেয়াল করে দেখো এটাও ভি এ মাইনাস ভিডি, এটাও ভি এ মাইনাস ভিডি। তাহলে আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি আই RS সমান আই R1 প্লাস R2 প্লাস R3। অতএব RS সমান R1 প্লাস R2 প্লাস R3। হ্যাঁ, আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম না? RS সমান R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ কতগুলো রোধের সমষ্টি হবে তার তুল্য রোধের সমান। আচ্ছা, তো এটা দেখো আমাদের যদি এখানে তিনটে জায়গায় পাঁচটা থাকতো রোধ, সেই পাঁচটা রোধ যোগ করতাম,
যদি n সংখ্যক থাকতো n সংখ্যক যোগ করতাম এবং সেইটাই হতো তার তুল্য রোধের সমান। আচ্ছা, এখন দেখো তুল্য রোধ আমাদের একটু খেয়াল করো, আমাদের সবগুলো যেহেতু যোগ হয়েছে, আমরা যদি মনে করি যে এই রোধের মান 1, এটা 2, এটা 3, তাহলে 1 2 3 টোটাল কত হলো 6, তাহলে আমাদের তুল্য রোধ কত 6। তো দেখো এই তুল্য রোধটা এখানে সবচেয়ে বড় রোধ কত ছিল 8 3 আর এখানে কত 6, তারপরে আমাদের তুল্য রোধটা দেখো সবচেয়ে বড় রোধের থেকেও বড়। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যে সকল জায়গায় আমার বড় মানের রোধ দরকার, মনে করো তোমার কাছে দুটো 5 ওহম আর একটা 10 ওহম রোধ আছে, কিন্তু তোমার যে বর্তনী ব্যবহার করবে সেখানে 10 ওহম একটা রোধ 20 ওহম একটা রোধ লাগবে। তাহলে তুমি কি করতে পারো, তুমি এই যে সিরিজ বর্তনীতে সাজিয়ে 5 5 10 সাজিয়ে আমরা খুব সহজেই 10-20 ওহমের একটা রোধ বানিয়ে ফেলতে পারি। এইভাবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা, এবার দেখো আমরা যদি এটাই যদি সিরিজ শেষ, এবার যদি সমান্তরাল এটা খেয়াল করে দেখো, সমান্তরাল বর্তনী যেটা আমরা আগে রেখেছিলাম, আবার দেখো হ্যাঁ R1 R2 R3। তো দেখো এইখানে যদি বিদ্যুৎ যাচ্ছে, তিনটে পথ পেল, এটা আমরা I1 ধরলাম, এটা I2, এটা I3, এখানে আবার I, যেহেতু আবার সবগুলো মিলিত হয়ে আবার একই জায়গায় চলে আসলো I। আচ্ছা, আমরা ধরলাম এই প্রান্তের বিভব V অফ A, এই প্রান্তের বিভব V অফ B, এটা A বিন্দু, এটা B বিন্দু। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি খেয়াল করে দেখো R1 এর এই প্রান্ত এখানে VA, এই প্রান্ত VB, অর্থাৎ R1 এর বিভব পদ্ধতি VA মাইনাস VB, ওরকম R2 এই প্রান্ত VA, এই প্রান্ত VB, বিভব পদ্ধতি VA মাইনাস VB, R3 একই কথা VA মাইনাস VB। কিন্তু তড়িৎ প্রবাহ যদি খেয়াল করে দেখো I তিনটে ভাগে ভাগ হয়েছে না, অর্থাৎ আমরা কি বলতে পারি I সমান I1 প্লাস I2 প্লাস I3। আচ্ছা, এবার আমরা যদি একটু খেয়াল করি, দেখো এবার R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য আমরা কি লিখতে পারি VA মাইনাস VB সমান, হ্যাঁ এবার দেখো আর এবার বিদ্যুৎ যাচ্ছে কি I1, রোধ কত R1, তাহলে আমরা কি বলতে পারি I1 R1 বা I1 সমান VA মাইনাস VB বাই R1। আমি যদি অনুরূপে বলি দেখো I2 অনুরূপে দেখো কি লেখা যায় I2, হ্যাঁ এইটারও বিভব পার্থক্য VA মাইনাস VB, রোধ কত R2, এবং I3 VA মাইনাস VB বাই R3। তো এবার যে কথাটা ছিল যে আমরা এটা তুলনা কখন হবে, এই তিনটে রোধের পরিবর্তে একটা রোধ নেব না, তিনটে রোধের পরিবর্তে আমরা একটা রোধ নেব। শর্ত কি, এখানে বিভব পার্থক্য ছিল VA মাইনাস VB, তড়িৎ প্রবাহ ছিল কত I, তাহলে এই রোধটাকে বলবো এই তিনটে রোধের তুল্য রোধ, সেটাকে আমরা কি বলবো RP দ্বারা প্রকাশ করি। এবার দেখো আমরা যদি আবার বলি যে RP এর দুই প্রান্তের বিভব পার্থক্য, সেটা কি আসবে VA মাইনাস VB সমান I RP, অতএব I সমান
VA মাইনাস VB বাই RP। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন I1, I2 এবং I3 এবং I এর মানটা এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলে কি হয় দেখো, I সমান কী ছিল, I1 প্লাস I2 প্লাস I3। আমরা যদি বসিয়ে দেই VA মাইনাস VB বাই RP, VA মাইনাস VB বাই R1, VA মাইনাস VB বাই R2, VA মাইনাস VB বাই R3। দেখো উপরে প্রত্যেকটা জায়গায় VA মাইনাস VB, VA মাইনাস VB। আমি যদি বাদ দিয়ে দিই, এখানে 1 বাই RP সমান 1 বাই R1, 1 বাই R2 প্লাস 1 বাই R3। দেখো এখানে আমরা আরেকটা সিদ্ধান্ত পেলাম যে দেখো আগেরবার যখন শ্রেণীবদ্ধ ছিল তখন কি ছিল, RS সমান R1 প্লাস R2 প্লাস R3, কিন্তু এইখানে কিন্তু তা হচ্ছে না। 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা আমাকে কীভাবে বলতে পারি? এটা আমরা বলতে পারি যে কতগুলো রোধে, দেখো আমরা যদি গুণাত্মক বিপরীত যদি বলি, আমরা দেখো আমরা যদি বলি যে 5 এর গুণাত্মক বিপরীত কত, 1 বাই 5, তাই তো, বা 1 বাই 5 এর গুণাত্মক বিপরীত 5। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে দেখো এই যে R1 এর গুণাত্মক বিপরীত 1 বাই R1, 1 বাই R2, 1 বাই R3 ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা দেখো বলতে পারি যে কতগুলো রোধের গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি বা যোগফল হবে তুল্য রোধের গুণাত্মক বিপরীত রাশি। কথাটা আবার খেয়াল করো, কতগুলো রোধের গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি হবে তুল্য রোধের বিপরীত রাশির সমষ্টি, বিপরীত রাশির সমান। আচ্ছা, তো এইখান থেকে আমরা দেখো আগেরবার যেটা বলতে পারলাম যে সিরিজ বর্তনীর ক্ষেত্রে যে তুল্য রোধের যোগফলের সমান, আমরা সহজেই বুঝতে পারি যে তুল্য রোধটার মানটা বড় হচ্ছে, কিন্তু এইখানে আমরা কি আসলে এইভাবে সহজে বোঝা কষ্ট। সেক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ হিসেবে নেই, দেখো আমরা যদি একটু উদাহরণ হিসেবে নেই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, মনে করো R1 1, R2 এবং R3 আমরা 2 দিলাম, মানে হিসাবে সুবিধার জন্য আমরা একটু নিলাম। আচ্ছা, তাহলে দেখো 1 বাই RP সমান কত, 1 বাই 1 ওহম প্লাস 1 বাই 2 ওহম, 1 বাই 2 ওহম। 2 ওহম করলে 2 প্লাস 1 প্লাস 1 না, তাহলে RP কি আসলো 2 ওহম বাই 4, তাহলে কি আসলো সমান 0.5 ওহম। এইবার একটু খেয়াল করে দেখো আমাদের তুল্য রোধ কত আসলে 0.5 ওহম। এখানে আমাদের কি ছিল 1, 2, 2, এখানে সবচেয়ে ছোটো মানের রোধ কোনটা ছিল 1, কিন্তু দেখো তুল্য রোধ তার চেয়েও কিন্তু অনেক ছোট আসলো। তুল্য রোধটা আমাদের যে এখানে 3টে রোধে ছিল তার সবচেয়ে ছোটো রোধ ছিল 1, কিন্তু তুল্য রোধ 0.5, অর্থাৎ সবচেয়ে ছোটো রোধের থেকেও ছোট। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এভাবে তুমি যদি আরও উদাহরণ দাও ঠিক একই রেজাল্ট আসবে যে আমাদের সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ হবে সবচেয়ে ছোট রোধের থেকেও ছোট, অর্থাৎ যে সকল ক্ষেত্রে আমার ছোট মানের রোধ দরকার সেই সকল ক্ষেত্রে আমরা সমান্তরাল বর্তনী ব্যবহার করব। আমরা তো আগের দিন ব্যবহার সময়ের কথা বলছি, আবার এখানেও আরেকটা কথা বলতে পারি যে আমাদের যে সকল ক্ষেত্রে ছোট মানের রোধ দরকার সেক্ষেত্রে আমরা সমান্তরাল ব্যবহার করব। যেমন আমি যদি উদাহরণ বলি যে তোমার কাছে মনে করো যে একটা 10 ওহম আর দুটো 20 ওহম আছে, তো তোমার লাগবে 5 ওহম। তো দেখো আমরা 10, 20, 20 যদি আমরা সমান্তরাল সাজিয়ে দিই আমার তুল্য চলে আসবে 5 ওহম, তারপর আমাদের ছোট একটা রোধ পেতে পারি। তো এটা ছিল শুধু সমান্তরাল এবং শুধু সিরিজের হিসাবটা, কিন্তু আমরা প্রথমেই বলেছি যে আসলে আমাদের বর্তনীতে শুধু সমান্তরাল বা শুধু সিরিজ থাকে না, সমান্তরাল এবং সিরিজ দুটোই থাকে। সেক্ষেত্রে আমরা এই হিসাবটা কীভাবে করব? আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা এবং আগের যে সূত্রটা বললাম RS সমান 1 প্লাস 2 প্লাস 3, এই সূত্রটা যদি আমাকে হেল্প করবে। আচ্ছা, আমরা যদি একটু ব্যবহারিক দিকে যাই,
হ্যাঁ ঠিক আমরা যে বর্তনীটা প্রথমেই আমরা দেখেছিলাম এই একটা খেয়াল করো এখানে তিনটা আছে R1 R2 R3 দেখো এখানে যখন যদি বিদ্যুৎ যাচ্ছে I যাওয়ার পরে এইখানে একই বিদ্যুৎ গেল এখানে দুটো ভাগ হলো না I1 এবং I2 এবং দেখো এখানে আবার মিলে গেল I এইটা খুব গুরুত্বপূর্ণ যে বিদ্যুৎ প্রবাহ কোথা থেকে ভাগ হলো এবং কোথায় আবার মিলিত হলো এর মধ্যে যে রোধগুলো থাকে তারা পরস্পর সমান্তরাল থাকে এভাবে বলতে পারি আমরা আবার বিভব পার্থক্য দিয়ে বলতে পারি সেটা দেখো আমি যদি একটু খেয়াল করে দেখো আমি এখানে এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব আমরা তাহলে এখানে যেহেতু এখানে কোনো রোধ নাই পরিবাহী তাহলে এখানে বিভব যায় এখানে বিভব তাই আমি এটার নাম দিলাম এ বিন্দু আমরা বিন্দুটা দিয়ে আমরা আসলে বিভবটা বোঝাচ্ছি এইভাবে চিন্তা করবো তাহলে এই বিন্দু তাহলে দেখো এই বিন্দু আমি যদি এখানে চলে আসি এখানে কোনো রোধ নেই তারপর এখানে বিভব আর এখানে বিভবটা একই তাহলে আমরা এটাকেও আমরা এ বিন্দু বলতে পারি অর্থাৎ এই বিন্দু বিভব আর এই বিন্দু বিভব একই সেটা আমি বোঝাচ্ছি আমি ভি অফ এ লিখতে পারতাম অথবা সংক্ষেপে লিখছি আচ্ছা এবার দেখো এরপর কিন্তু রোধ আছে রোধ থাকলে কি হয় তার দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে অর্থাৎ দুই প্রান্তে বিভব একই থাকে না এখানে বিভব আর এখানে এক হবে না যেহেতু এই পাশে উচ্চ বিভব তাহলে এই পাশে অবশ্যই নিম্ন বিভব হবে এবং আমি এই নামটা দিলাম বি বিন্দু এই বিন্দু বি আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো এখান থেকে যদি আমি যখন এখানে আসবো এখানে কিন্তু কোনো রোধ নেই ফলে এটা যদি বি বিন্দু হয় তাহলে এটাও কি বিন্দু বি বিন্দু অনুরূপভাবে যদি এটা বি বিন্দু হয় তাহলে এটাও বি বিন্দু কারণ এখানেও কোনো রোধ নেই এবার আমি একটু একটা রোধ পার হয়ে যাই এটা বি একটা রোধ আছে এটা তাহলে এটা বি বিন্দু না এটা অন্য একটা বিন্দু দিলাম এটা আবার ধরি সি আচ্ছা দেখো এইখানে যদি সি হয় এখানেও কোনো রোধ নেই তার মানে এখানে বিভব আর এখানে একই এটাও আমি সি বলতে পারি অনুরূপভাবে এটাও সি বলতে পারি এটাও সি বলতে পারি কারণ এখানে রোধ নেই এটাও সি বলতে পারি এবং এটা কার বিভব এই যে নিম্ন বিভবের সমান তাহলে দেখো আমরা যদি এবার বিন্দুগুলো খেয়াল করে দেখো আমরা যদি এই দুটো রোধের কথা চিন্তা করে দেখো এইখানে যে বিভব এইখানে সে একই বিভব তারপরে তার এক প্রান্তে যুক্ত আছে আবার উল্টো প্রান্তে দেখো এখানেও সি এখানেও সি অর্থাৎ এখানেও যে বিভব এখানেও সেই বিভব অর্থাৎ দুটো রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য একই তো আমাদের যদি একটু মনে থাকে যে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কী ছিল তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায় কিন্তু বিভব পার্থক্য একই থাকে তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে R1 এবং R2 পরস্পর সমান্তরালে আছে তাহলে আমার কি হলো R1 এবং R2 পরস্পর সমান্তরালে আছে R3 হ্যাঁ আমরা এভাবে প্রকাশ করতে পারি তোমরা এটা সমান্তরাল গাণিতিক চিহ্নটাও এভাবে ব্যবহার করি আচ্ছা তাহলে দেখো আমরা সেটার নাম দিলাম RP যেহেতু সমান্তরাল তো দেখো এবার যদি আমি এখান থেকে চলে আসি চিত্রটা আমার তাহলে কেমন হবে এটা R2 আর দেখো এই দুটো রোধের পরিবর্তে আমরা একটা রোধ দিতে পারি সেটা কি RP তো এবার আবার যদি খেয়াল করে দেখো এটা উচ্চ বিভব এটা এ দিলাম তাহলে এটাও এ এই সবই এ এটাও এ পার হয়ে গেলে এটা বি যেহেতু রোধ আছে এখানে বি মানে এখানেও বি এটা পার হয়ে গেলে এটা সি সি আচ্ছা তাহলে তোমার দেখো আমাদের এবার এই দুটো রোধের কথা খেয়াল করে দেখো এই দুটোরই কিন্তু একটা প্রান্ত বিবি এর এক প্রান্ত বি এর এক প্রান্ত বি আর একই সাথে যুক্ত হবে কিন্তু বাকিটা দেখো এই পাশে এ আর এই পাশে বি আমরা বলছিলাম যে কতগুলো রোধের একটা প্রান্ত যদি এক পাশে যুক্ত থাকে অপর প্রান্ত যদি যুক্ত না থাকে অর্থাৎ আমরা সহজ একটা উদাহরণ বলছিলাম মানব বন্ধনের কথা দেখো আমরা এক হাতে ধরি আর এক হাত আমার অন্য জনের সাথে থাকে এখানে এক প্রান্ত যুক্ত হলে আর প্রান্ত আমাদের কোষের সাথে যুক্ত তাহলে এটা শ্রেণীযুক্ত তাহলে আমরা বলতে পারি যে R2 এবং RP শ্রেণীতে আছে তাহলে আমরা কী বলতে পারি RF সমান R2 প্লাস RP দেখো এইভাবে যদি আমরা এটা প্রবাহ চিত্র এঁকে নেই তাহলে আমরা খুব সহজেই বর্তনীগুলো তুলনা নির্ণয় করতে পারবো এখন দেখো আমি যদি একটু উদাহরণ হিসেবে এইটাকে যদি একটা মান হিসেবে নেই মনে করো যে
R1 12 ওহম, R2 10 ওহম, R3 6 ওহম। তাহলে তুল্য কত আসবে? তাহলে দেখো আমাদের এই যে প্রথমে বলছিলাম যে R1 এবং R3 সমান্তরালে আছে, R1 ও R3 সমান্তরালে যুক্ত, তুল্য রোধ RP হলে 1/RP সমান 1/R1 প্লাস 1/R3। দেখো কত, R1 হলো 12 ওহম, এটা হলো 6 ওহম, 12 ওহম 1 প্লাস 2 3 অর্থাৎ RP সমান কত আসলো 4 ওহম। আচ্ছা সেটা আমি আমার নিজের অভিজ্ঞতায় বলি। আমি আগের দিনে বলেছিলাম যে ফিজিক্সে ম্যাথ করার সময় বা গাণিতিক সমস্যা করার সময় এককটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো দেখো আমরা এই 1/12 প্লাস 1/6 আমরা যদি লসাগু করি এবং উল্টা দিয়ে 4 আসবে, এটা সম্পূর্ণ একটা ম্যাথ। কিন্তু এইখানে যে এই যে আমরা যে ওহমটা নিয়ে ব্যবহার করলাম, এই ওহমটা কিন্তু ফিজিক্স, অর্থাৎ ওহমের ব্যবহারটা আমার জানতে হবে। আমরা এটা মানে দুটো যোগ করলাম, উল্টা দিলাম এবং এটাও যে ওহম হবে, এটা কিন্তু ফিজিক্স। আচ্ছা, অর্থাৎ আমরা সবসময় যখনই গাণিতিক সমস্যা করব আমরা একক সহই করব। আর এই ক্ষেত্রে যে ভুলটা তোমাদের হয়, মানে এটা আমার অভিজ্ঞতায় বলছি, দেখো এই 12 ওহম নিলাম, তোমার এখানে কি 1 ওহম দাও, এখানে 1 ওহম। খেয়াল করে দেখো আমি 12 ওহমকে যদি 12 ওহম দিয়ে ভাগ করি 1 থাকে, 1 এর সাথে 1 গুণ এটা না, কিন্তু আমরা এইটুক জানি, কিন্তু তারপর ভুল করে আমরা এই ওহমটা এখানে বসিয়ে দিই। তাহলে কি হলো 3 ওহম/12 ওহম, ওহম কেটে গেল, কোনো একক থাকে না, এই ভুলটা করা যাবে না। আচ্ছা, এবার যদি দেখো আমাদের RP পেয়ে গেলাম, RP আর R2 কত 10। এবার দেখো R2 ও RP কিসে আছে, শ্রেণীতে যুক্ত। তাহলে তুল্য রোধ RS সমান R2 প্লাস RP। R2 ছিল 10 ওহম, 4 ওহম, অর্থাৎ 14 ওহম। এই দেখো আমি খুব সহজেই তুল্যতা বের করতে পারলাম। আচ্ছা দেখো, এটা আমরা যে উদাহরণটা দিলাম এটা খুবই একটা সরল উদাহরণ। আমরা এগুলোকে একটু জটিল করতে পারি বা আর একটু অন্যভাবে দিতে পারি। সেটা তোমার আমি যদি একটা বা দুটো বাড়ির কাজ দিই, আশা করি তোমরা আমাকে আগামী দিন এটা আমার কমেন্ট বক্সে পোস্ট করতে পারো, অথবা আগামী দিন আমি না পারলে আমি এটা আবার করে দেবো। সেটা দেখো, যদি আমি এইভাবে বলি, R1, R2, R3, R4, R5, এখানে যদি মান দিয়ে দিই R1, R2, R4, R5 না, তাহলে তোমরা এটা তুল্য নির্ণয় করবা। আমি আরেকটা বাড়ি কাজ দিই, এইটা একটু বেশি চিন্তা করতে হবে। আচ্ছা আমি এইটা একটু হেল্প করে রাখি। হ্যাঁ আমরা, আচ্ছা ঠিক আছে, এটা R1, R2, R3, R4, R5। আচ্ছা আমি এটা তোমার একটু হেল্প করি, এটা একটু তোমার কাছে একটু বিদ্যুৎ মনে হতে পারে। আমি তোমার জাস্ট বিন্দুগুলো দিয়ে দিচ্ছি, A, B, C,
ডি। আমরা ওই বিভবের যেটা হিসাব দেখিয়েছিলাম, যেভাবে বুঝিয়েছিলাম, যদি ওইভাবে হিসাবটা করো এটাও আশা করি পারবে। আচ্ছা, এবং এটার মান তুমি ইচ্ছা মতো দিয়ে নাও এবং আশা করি সফল হবা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।